সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে বাংলাদেশের অগ্রযাত্রায় সফটওয়্যার, রোবোটিক্স এবং এআই বিশেষ গুরুত্ব বহন করে এবং এর সম্ভাবনাও যথেষ্ট আছে। এই বিষয়ের উপর আজকে আলোচনার জন্য দুজন বিশেষজ্ঞ আলোচক আমাদের আমন্ত্রণে স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আমরা প্রথমেই তাদের সাথে পরিচিত হব। তার আগে বলে রাখি, আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। এছাড়াও ইউটিউব এবং ফেসবুকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে। তাছাড়া আগামীকাল সকাল 6:50 আপনারা পুনরায় মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে এই অনুষ্ঠানটি দেখতে পাবেন। তো প্রথমেই আমরা পরিচিত হই ডক্টর মোহাম্মদ আলতাফ হোসেন। তিনি গণচীনের চেংদু বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ গবেষক এবং অধ্যাপক। ডক্টর আলতাফ হোসেন আমাদের বাংলাদেশেরই একজন মানুষ। এরপরে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের একজন বিশিষ্ট সাংবাদিক, সিনিয়র সাংবাদিক ইমরুল কায়েস, বিশেষ প্রতিনিধি বাংলাভিশন এবং সাধারণ সম্পাদক ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ, ডিকাব। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাদের প্রথমেই সুধী দর্শক, আমাদের তো অনেক বিষয়, অনেক সমস্যা, অনেক সংকট। আমরা তো টেলিভিশন খুলে আমরা বিভিন্ন বিতর্কের অবতারণা হয়। পার্লামেন্টে কি হচ্ছে, কে কার বিরুদ্ধে বলল, কোথায় কি হচ্ছে, কোন এমপি আরেকটি বিয়ে করলো কি বিয়ে হলো না, এসব নানান সমস্যা আছে। কিন্তু পৃথিবী তো বসে নেই, দুনিয়া তো বসে নেই। বিজ্ঞানের অগ্রযাত্রাকে কেউ রোধ করতে পারে না। আমরা এই অগ্রযাত্রায় কেন পিছিয়ে থাকবো? আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়ে এই জুলাই মাসে এত কিছু হলো, এর মাঝখানেও আমরা এই কঠিন বিষয়টি নিয়ে আজকে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আপনারা আমাদের যে তিনজনকে দেখছেন, এই তিনজনের মধ্যে আলতাফ সাহেব তো চীনে আছেন এবং আমাদের ইমরুল কায়েস বই লিখেছে, বারবার চীনে গিয়েছে, কদিন আগেও চীন থেকে ঘুরে এলেন। আমি নিজেও চীনে গিয়েছি, এপ্রিলে গিয়েছিলাম বিএনপির ডেলিগেশন, হাই লেভেল ডেলিগেশনে। যে সব কিছু মিলে আমাদের সকলের একটা অভিজ্ঞতা আছে এবং বিশেষজ্ঞ পর্যায়ের অভিজ্ঞতা আছে ডক্টর আলতাফের। তো প্রথমেই আমি আলোচনাটা শুরু করতে চাই সিনিয়র সাংবাদিক ইমরুল কায়েস। আপনি চীনে অনেকবার গিয়েছেন, চীনকে দেখেছেন এবং অন্তর দিয়ে দেখেছেন। আপনি বলেছেন বই লিখেছেন। আচ্ছা, আজকে যে আধুনিক জগৎ, যে বিজ্ঞানের যে অগ্রগতি, সেই অগ্রগতিতে এশিয়ার একটি বিশাল দেশ চীন, যেখানে একদিন মানুষ না খেয়ে থাকতো, যেখানে একদিন নেশাগ্রস্ত থাকতো, সামন্তবাদের যে একটা বিরাট শোষণ, জাপ সাম্রাজ্যবাদের সেখান থেকে চীনকে দখল করা এবং চীনের যে কঠিন দুর্ভিক্ষ এবং দুর্ভিক্ষ প্রপীড়িত বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, একেবারে অনেক কঠিন অবস্থায় ছিল। আমি 4 বার গিয়েছি। আমার মনে হয় আপনার জন্মগ্রহণের আগে একবার গিয়েছিলাম 78 সালের ডিসেম্বর মাসে, মির্জা গোলাম হাফিজ সাহেবের নেতৃত্বে গিয়েছিলাম। তো এখন কথাটা হলো, সেই চীন আজকে কোথায় দাঁড়িয়েছে? অনেক উপরে। আপনি একটু বিশ্লেষণ করুন যে আজকে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এবং সফটওয়্যার একটার সাথে ক্লোজলি কানেক্টেড উইথ ইচ আদার। আমরা যে চীনে গিয়েছিলাম, আমরা কিন্তু এআই, সফটওয়্যার এগুলো দেখে এসেছি। আলতাফ সাহেব জানেন যে কীভাবে আপনি ভারী শিল্প প্রতিষ্ঠানগুলো, গাড়ি নির্মাণ, ইলেকট্রিক্যাল যে ইলেকট্রিক্যাল গাড়িগুলো বিদেশে রপ্তানি হয়, আশ্চর্য। সেখান থেকে আছে কীভাবে এই রোবোটিক্সগুলো কাজ করছে, মানুষ কাজ করছে, কিন্তু ওরা দ্রুত গতিতে কাজ করে। ভারী শিল্প, কলকারখানা, এগুলো আমার চাইতে আপনাদের কাছ থেকে বেশি শুনবো।
প্রথমে ইমরুল কায়েস, আপনি একটু বিশ্লেষণ দিন, সংক্ষিপ্ত শুরুটা করে দিন। জি, ধন্যবাদ নজরুল হক নানু। আমি প্রথমেই আপনাকে আসলে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে এই যে আপনি বললেন বর্তমান যে পলিটিক্যাল যে অবস্থা, অন্যান্য যে অবস্থা, তার মধ্যে আমরা দেখি যে সাধারণত এই ধরনের বিষয়গুলো নিয়ে খুব একটা আলোচনা বাংলাদেশে এখন পর্যন্ত আমার চোখে পড়েনি। বিশেষজ্ঞ পর্যায়ে আলোচনা হয়, কিন্তু কোনো টক শোতে বা কোনো টেলিভিশনে এরকম একটা সাবজেক্ট এআই, রোবোটিক্স এবং সফটওয়্যার নিয়ে আলোচনা খুব একটা হয় না। প্রথমে আপনাকে এজন্য ধন্যবাদ দিচ্ছি যে এরকম একটা সাবজেক্ট আপনি সিলেক্ট করেছেন এবং আমাদেরকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছি। মোহনা টেলিভিশনকে ধন্যবাদ দিচ্ছি আসলে এরকম একটা সাবজেক্ট, একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় নির্ধারণ করার জন্য। আপনি আমার থেকে অনেক ভালো জানেন চীন সম্পর্কে, যেহেতু আবার অনেক আগে, জন্মের আগে আপনি গিয়েছেন এবং তারপরে গিয়েছেন, এবছরে গিয়েছেন, তো আপনি পার্থক্যটা খুব ভালোভাবে বুঝতে পারেন। তবে আমিও 2016 সাল থেকে বেশ কয়েকবার গিয়েছি, এবছরও গিয়েছি। আমি যেটা দেখেছি, আজ থেকে 5-7 বছর আগে একবার চীনে গেছিলাম, তো তখন আমি দেখেছি যে তাদের একটা কোম্পানি রোবোটিক্সের সাহায্যে তারা কিভাবে কাজ করে। যে একটা কোম্পানি তারা বাড়ি নির্মাণ করে, রিয়েল এস্টেটের ব্যবসা করে, তো বাড়ি নির্মাণ করে একটা 1.5 তলা বা 2 তলা বাড়ি নির্মাণ করতে তাদের লাগছে হচ্ছে 3 দিন মাত্র সময়। অর্থাৎ 3 দিনের মধ্যে তারা কমপ্লিট একটা বাড়ি করে দিতে পারছে 1.5 থেকে 2 তলা। এটা কিভাবে সম্ভব হয়েছে? এটা তো আসলে আমরা যেভাবে চিন্তা করি বা আমরা যেভাবে কাজ করি, শুধু মানুষ দিয়ে তো সম্ভব না, শুধু লেবার দিয়ে তো সম্ভব না। তো তারা এটা সব সাধন করছে কিন্তু এই আপনার রোবোটিক্স দিয়ে, অর্থাৎ রোবটের সাহায্যে তারা দ্রুত কাজটি অল্প সময়ের মধ্যে করছে, যেখানে লেবার কম লাগছে, যেখানে কস্টিং কম হচ্ছে, স্বল্প আয়ের মানুষের মধ্যে তারা সেই বাড়িগুলো তৈরি করে দিতে পারছে। এটা গেল একটা উদাহরণ। আরেকটা বিষয়, এবছর আমি দেখেছি যে বেশ কিছু গার্মেন্টস কারখানা তারা আমাদেরকে ভিজিট করিয়েছে বিভিন্ন জায়গাতে। এটা কিন্তু বেইজিং না, তাদের উন্নয়নটা কিন্তু শুধু বেইজিং কেন্দ্রিক না, তাদের উন্নয়নটা কিন্তু আপনি দেখবেন যে গোটা চীন জুড়েই, চীনের যে বিভিন্ন অঞ্চল রয়েছে, বিভিন্ন শহর রয়েছে, ইভেন কি প্রত্যন্ত অঞ্চল যেগুলো রয়েছে, সেখানেও কিন্তু আপনি একই রকম উন্নয়ন দেখতে পাবেন। যেটা বেইজিংয়ে দেখবেন সেই একই রকম উন্নয়ন, আপনি যদি 500 কিলো বা 1000 কিলো ফাঁকে যান প্রত্যন্ত অঞ্চলে, সেই উন্নয়নটাই দেখবেন। তো এটা সম্ভব হয়েছে আপনার প্রযুক্তির কল্যাণে। তো যেটা বলছিলাম যে একটা গার্মেন্টস কোম্পানি ভিজিট করি, এটা সম্ভবত চিয়াংশি প্রদেশে, সেখানে দেখলাম যে গার্মেন্টসে তারা কিভাবে রোবটের সাহায্যে কাজ করছে এবং রোবটের সাথে কত দ্রুততম সময়ে তারা, যেমন কাটিংয়ের বিষয় আছে, সুইংয়ের বিষয় আছে, তারপরে এই কাজগুলো কিন্তু খুবই অল্প সময়। আমি জানি যে আমাদের আলতাফ সাহেব সে তো বিশেষজ্ঞ, তিনি বলবেন, কিন্তু আমি চোখে যেটা দেখেছি, আপনি যেটা দেখেছেন সেটি বর্ণনা করছি, যে খুব স্বল্প সময়ের মধ্যে, এবং সেটা করে কিন্তু কোয়ালিটি কন্ট্রোল করার একটা বিষয় আছে। সেই কোয়ালিটি কন্ট্রোল কিন্তু নিখুঁতভাবে এনশিওর হচ্ছে এই রোবটের মাধ্যমে। তা আমি আশা করি এই রোবট প্রযুক্তি, এআই প্রযুক্তি বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ সরকার, বর্তমান যে সরকার, তারা আসলে চেঞ্জ করতে যাচ্ছে, একটা পরিবর্তন আনতে যাচ্ছে, একটা বিপ্লব সাধন করতে যাচ্ছে। আপনাকে ধন্যবাদ যে নিশ্চয়ই আপনি চমৎকার বলেছেন ইমরুল কায়েস সাহেব। এখন আমি ডক্টর মোহাম্মদ আলতাফ সাহেব, আপনার সাথে কথা বলতে গেলে কয়েকদিন আগের একটি ঘটনা আমার মনে পড়ছে। 18 তারিখে সোনারগাঁও হোটেলে বাংলাদেশ চীনমৈত্রী সমিতি থেকে আমাদের একটা সেমিনার হয়েছিল, লং লিভ বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ। আপনি সেখানে বলেছিলেন এবং আমাদের বন্ধু মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মন্ত্রী সাহেব অবশ্য, এবং বিএনপি মহাসচিব উনিও ছিলেন। তো উনি বক্তৃতা দিয়ে আপনার দিকে তাকিয়ে, আপনি ঠাকুরগাঁ বাড়ি বোধ হয়, উনি বলেছেন যে আমার সামনে ডক্টর আলতাফ, একজন বিশেষজ্ঞ অধ্যাপক, সেখানে চীনে আছেন। উনি একটা সুন্দরী চীনা মেয়েকে বিয়ে করেছেন। তা আমার মনে হলো যে আমি তখন মির্জা ফখরুল ইসলাম সাহেবকে আমি হয়তো একটু বলতে পারতাম যে চীনের সব মেয়েদেরই একই রকম চেহারা। তো যদি একটা সম্মেলন কেন্দ্রের সমাবেশে 100, 200, 300 মেয়ে উপস্থিত থাকে, তাহলে তো আলতাফ সাহেব তার নিজের স্ত্রীকেই খুঁজে পাবে না, বউ হারিয়ে যাবে। ওদের সকলেরই চেহারা, আমি কিন্তু উত্তর কোরিয়াতেও দেখেছি তাই, একই ধরনের চেহারা, তাই না? তো এখন আপনি তো ওখানে চীনে আপনার একটা অবস্থান করে নিয়েছেন, কিন্তু আপনার কাছ থেকে মূল প্রশ্ন আছে একটি, যে কথাটা ইমরুল কায়েস বলেছে, যে আজকে সেই বিষয়টি আপনার কাছ থেকে আমরা বিশ্লেষণাত্মক এর রূপকথার মতো শোনাবেন, যাতে সাধারণ মানুষ, সাধারণ ছাত্র এবং যারা বিজ্ঞানী হতে চায়, গবেষণা করতে চায়, তারা যাতে বুঝতে পারে। চীনের নেতৃত্বে একটা গঠিত হয়েছে বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সহযোগিতা সংস্থা, WAICO, আপনি জানেন নিশ্চয়ই।
এই গত সপ্তাহে হয়েছে, গত বৃহস্পতিবার সাংহাইতে, এবং 29টা প্রতিষ্ঠাতা সদস্যের প্রতিনিধিরা এবং জাতিসংঘের আপনার অ্যান্তোনিও গুতেরেস সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এই সাংহাই শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন। এবং এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন হয়েছে। রাশিয়া আছে, ব্রাজিল আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, এমনি দেশগুলো আছে। এবং প্রেসিডেন্ট শি জিনপিং যে কথাটি বলেছেন, সে কথাটি তৃতীয় বিশ্বের আফ্রিকা, এশিয়া, ল্যাটিন আমেরিকা এবং উন্নয়নশীল দেশগুলোরই তাদের যে স্বার্থ, তাদের যে প্রয়োজনীয়তার প্রতিধ্বনিত হয়েছে। তিনি বলেছেন কি? বলেছেন যে এই এআই, রোবোটিক্স, সফটওয়্যার, এই ধরনের উন্নততর বিজ্ঞান এবং প্রযুক্তি যেন কোনো একটি বা দুটি মানে মহাশক্তি বা দেশের হাতে যেন এটা না যায়। চমৎকার একটি কথা, তাই নয় কি? সব কিছু যদি বড় দেশগুলো, আমি ব্যক্তিগতভাবে বলি সাম্রাজ্যবাদী দেশ বা পুঁজিবাদী দেশগুলো, তারা যদি এটাকে সম্পূর্ণভাবে যদি দখল করে নেয়, তাহলে আমাদের বাকি বিশ্ব কী করবে? বিশাল বিশ্বটা। তো সুতরাং বাংলাদেশ তেমনিভাবে একটি উন্নয়নশীল দেশ, গণতান্ত্রিক একটি সরকার এখানে আছে। আমাদের সকলের কর্তব্য, আপনাদের কর্তব্য, ডক্টর আলতাফ, ইমরুল কায়েস এবং সকলেরই উচিত হবে সেখানে আজকে এই অগ্রগতি বিজ্ঞানের অবস্থানের দিকে ধাবিত করা। অন্যেরা পার্লামেন্টে কি হচ্ছে একে অপরের দিকে, সেটা হতেই থাকবে, কারণ এখানে তো আপনাকে শত ফুল ফুটতে দিতে হবে। লেট দ্য 100 ফ্লাওয়ার্স ব্লুম, এটা আছে না মাও সেতুংয়ের একটা কথা। হোক। তো ডক্টর আলতাফ হোসেন চীনা সুন্দরী নারীকে বিয়ে করেছেন, এখন রূপকথা শোনান। সেই রূপকথা রোবোটিক্স, এআই এবং সফটওয়্যার, কি বলেন? জি, ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি মোহনা টিভি, টেলিভিশন এবং ভিন্ন মাত্রা এই এত সুন্দর আয়োজন করার জন্য। এবং এটা খুবই একটা টাইমলি টপিকস, যেটা হচ্ছে যে এআই, সফটওয়্যার এবং রোবোটিক্স, এটা আসলেই হচ্ছে যে গভীরভাবে একটার সাথে আরেকটা কানেক্টেড, এবং যেটাকে হচ্ছে এটাকে মূলত ইনফরমেশন সায়েন্স মানে তথ্য বিজ্ঞানের আওতায় পড়ে আর কি। তো যাই হোক, শুরুতে আমি আপনি যেটা বললেন আর কি, যে ওই যে চাইনিজরা দেখতে একই রকম বা কোরিয়ানরা দেখতে একই রকম। তো আমি যখন হচ্ছে যে চায়নাতে থাকি, শুরুর দিকে কিন্তু আমাকে একই মনে হয়েছিল। আমি তো 2008 সালে প্রথমে চায়না গিয়েছিলাম আর কি, ফার্স্ট 2008 সাল থেকেই হচ্ছে যে বরাবরই আসি আর কি। তো তখন আমার কাছে মনে হচ্ছিল সবাই তো দেখতে একই রকম। এখন কিন্তু আর এটা মনে হয় না। না না, আমাদের তার মনে আমরা গেলে পরে আমাদের কাছে কিন্তু তাই মনে হয়, এখন আমার কাছে মনে হয় না। হ্যাঁ, এখন কিন্তু আপনার কয়েকবার যাওয়ার পরে আর মনে হবে না। তেমনি ভাবে কিন্তু চাইনিজরা যখন আমাদেরকে বলে আপনাদের দেশে সবাই তো একই রকম দেখে মনে হয়, এটা আসলে হচ্ছে যে এটা হচ্ছে মানে ফার্স্ট ভিশনে আইডেন্টিফাই এরকম মনে হবে। ওকে, সো আমরা একটা টপিকসের দিকে যাই, যেটা হলো আমরা হচ্ছে যে এআই রোবোটিক্সে আসলে। তো এআই, সফটওয়্যার এবং রোবোটিক্স এখনকার কিন্তু শিল্প বলেন, একটা দেশের অগ্রযাত্রা বলেন বা শিল্প বিকাশের জন্য একটা কিন্তু আমরা ধরে নিতে পারি একটা মেরুদণ্ড। হ্যাঁ, তো এইটা আমি প্রথমে জিজ্ঞাসা করি, আমাদের যে প্রচলিত যে বিজ্ঞান আছে, কোন কোন বিষয়গুলো এর সাথে সংযুক্ত হয়েছে? এটা কি আপনার ইঞ্জিনিয়ারিং শিল্প এটা আছে নিশ্চয়ই? অবশ্যই অবশ্যই। পদার্থ বিজ্ঞানের এটা আছে অবশ্যই। যেমন ধরেন যে আপনার প্রচলিত যে হচ্ছে কম্পিউটার সায়েন্স, জি, কম্পিউটার সায়েন্সের হচ্ছে যে এআই কিন্তু হচ্ছে কম্পিউটার সায়েন্সের হচ্ছে আন্ডারে। হ্যাঁ, তারপরে হচ্ছে এআই হচ্ছে একটা বলা যায় আপনার হচ্ছে ক্রস সেকশনাল একটা হচ্ছে যে ক্রস সেকশনাল একটা সাবজেক্ট। যেমন হচ্ছে যে এআই, আর এটার ব্যবহারটা সব জায়গায়। আপনার ধরে ফিজিক্সে যান, এটার যেমন হচ্ছে এখন কোয়ান্টাম কম্পিউটিং, যেটা হচ্ছে এটা কিন্তু আজকে থেকে 5 বছর বা 10 বছর পরে কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং সব জায়গায় আসবে। তো কোয়ান্টাম কম্পিউটিং কি হচ্ছে যে যত এই যে হচ্ছে এখন কিন্তু সব জায়গায় এআই আসতেছে, কিন্তু এটার মূল চ্যালেঞ্জ আসবে কোথায়? একটা হলো কি যে এটার ভালো এবং খারাপ ব্যবহারটা। আরেকটা চ্যালেঞ্জ আসবে কি যে এই এআই সে কত দ্রুত প্রসেস করতে পারতেছে, তার যে কম্পিউটিং পাওয়ার। জি, এই কম্পিউটিং পাওয়ার কিন্তু ভবিষ্যতে হচ্ছে কম্পিউটিং আপনার হচ্ছে যে
এই যেটা হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং দিয়ে হচ্ছে হ্যান্ডেল করা আচ্ছা, হবে। বাংলাদেশের জন্য তো যাই হোক, বাংলাদেশ। আমি আগে হচ্ছে যে বাংলাদেশের থেকে আমি আগে হচ্ছে চায়নার একটু ব্যাখ্যাটা দিই, বিশ্লেষণটা দিই। তো চায়নাতে হচ্ছে চীনের যে এআই সফটওয়্যার বা রোবোটিক্স এবং হচ্ছে যে চায়নার যে প্রযুক্তিটা, এটা কিন্তু একটা হচ্ছে যে ইকোসিস্টেম, এদের একটা ভালো একটা ইকোসিস্টেম আছে, যেটাকে আমরা হচ্ছে যে বাস্তুতন্ত্র বলি, যে হচ্ছে যে তারা হচ্ছে সবগুলাই হচ্ছে যে ইমরুল ভাই যেটা বললেন যে চায়নাতে হচ্ছে যে সব জায়গায় কিন্তু একই রকম ডেভেলপমেন্ট, যেটা আমরা হচ্ছে যে প্যারালাল ডেভেলপমেন্ট বলি আর কি। তারা তাদের পলিসি দিক থেকে বা যে প্রযুক্তির দিক থেকে যেটা করছেন, তো এইটার সাথে কিন্তু এই যে তাদের প্রযুক্তিগুলা বা তাদের যে হচ্ছে যে আপনার বিভিন্ন সেক্টরগুলা, শুধু হচ্ছে যে রিজিয়ন না, তাদের সেক্টরগুলোও কিন্তু হচ্ছে প্যারালাল সবগুলোকে ডেভেলপ করা হয়েছে এবং হচ্ছে যে একটা ইকোসিস্টেমের মধ্যে আনা হয়েছে। তো এখন এআই এর দিক থেকে আমি যদি বলি, তো এআই কিন্তু হচ্ছে যে আপনার যেমন ওখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন আছে, তার মধ্যে আপনি অবশ্যই গিয়েছিলেন চায়নাতে। তো এটা সবচেয়ে একটা কমন একটা আমরা দেখতে পারি, যেটা হলো আপনি হোটেলে যাচ্ছেন, সো হোটেলের ডেস্ক থেকে আপনি একটা ওই রোবটে বা হচ্ছে যে একটা মেশিনে আপনার জিনিসটা পাঠিয়ে দিচ্ছে আপনার রুমে, অথবা দেখুন অর্ডার দিলে ডেলিভারি দিয়ে দেবে, রাইট, কাইন্ড অফ হচ্ছে রোবোটিক্স অ্যাপ্লিকেশন। তো আমি আর একটু যদি গভীরে যাই, তো এটা হলো যে চায়নাতে একটা সিস্টেম আছে, এটাকে হচ্ছে মাজু বলে। এই মাজু সিস্টেমটা হচ্ছে যে আবহাওয়া রিলেটেড নিয়ে কাজ করে, যে আবহাওয়ার যে প্রেডিকশনটা দিবে, যে আগে থেকে কিভাবে আবহাওয়াটা কি হবে না হবে এবং এটাকে কিভাবে হচ্ছে অ্যালার্মিং দিবে, এটা হচ্ছে যে, এবং এই জন্য হচ্ছে তারা বিভিন্ন সেক্টরে ভালো ভালো ডেভেলপমেন্টগুলো করতেছে। তো মাজুর আগে যদি আমি বলি, চায়নার যে হচ্ছে যে মানে এআইটা হচ্ছে যে যেমন হচ্ছে যে সবচেয়ে বড় যে রিমার্কেবল মানে ইয়াটা হচ্ছে ডিপসিক, যেটা হচ্ছে যে তারা এখন আমরা কিন্তু রেগুলারলি ইউজ করি এবং এটা কিন্তু আপনার চ্যাটজিপিটির সাথে হচ্ছে মানে 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 কম্পিট করতেছে। সো এই যে ডিপসিকটা কিন্তু হচ্ছে যে অ্যাডভান্টেজটা কি, এটার কম্পিউটিং পাওয়ার কিন্তু অনেক অনেক ভালো, যেটা হচ্ছে আপনার মানে অনেক হচ্ছে যে আমরা খুব সহজে পাচ্ছি এবং কম্পিউটিং পাওয়ার। তো এরপরে আসলো হচ্ছে মাজু, যেটা হচ্ছে আপনার হচ্ছে জলবায়ু নিয়ে কাজ করতেছে বা বিভিন্ন অ্যালার্মিং প্রেডিকশন দিয়ে কাজ করতেছে। আরেকটা হলো যে চাইনিজ একাডেমি অফ সায়েন্স, তারা একটা হচ্ছে ছিমং, মানে এটা হচ্ছে কিমং নামে হচ্ছে যে একটা করছে, এআই চিপ ডিজাইন করছেন। এই চিপ ডিজাইনের কাজটা হচ্ছে যে সে হচ্ছে আবার আপনার হচ্ছে যে এআই এর সাহায্যে কিভাবে একটা আপনার সেমিকন্ডাক্টর ডিজাইন করা যাবে, এটাই কিন্তু একটা হচ্ছে এআই এর হচ্ছে যে তারা কত দ্রুত হচ্ছে যে অ্যাডভান্স, যে আমরা চিপ নিয়ে হচ্ছে চিন্তা করতেছি, তারা এই এআই দিয়ে হচ্ছে যে কিভাবে যে চিপটা বানাইছে কিভাবে এটাকে আরও অন্যান্য চিপ বা সেমিকন্ডাক্টর ডিজাইন করা যায়, সেটা নিয়ে তারা কাজ করতেছে। সেটা হলো যে ছিমং একটা হচ্ছে যে প্ল্যাটফর্ম বা হচ্ছে যে একটা এরপরে হচ্ছে যে আপনার কোডার সিএন, যেটা হচ্ছে আলিবাবা ক্লাউডের একটা আপনার সফটওয়্যার, যেটা দিয়ে হচ্ছে যে আপনার দৈনন্দিন কাজের জন্য যে হচ্ছে যে ডকুমেন্ট লেখা বা হচ্ছে ডেটা বিশ্লেষণ এগুলো করা যায়। এরপরে হচ্ছে যে আপনার যদি সফটওয়্যার এবং প্ল্যাটফর্মের দিক থেকে আমরা আসি, সো সেটা হলো যে টেনসেন্টের একটা হচ্ছে টাইরোস প্ল্যাটফর্ম আছে, যেটা হচ্ছে যে বিভিন্ন রোবটে আপনার, তাতে যে রোবটের যে হচ্ছে যেটা কি মূলত হচ্ছে যে আপনার মানে মস্তিষ্ক, ব্রেন সায়েন্সটা, তো তারা ওই কিটটা হচ্ছে বা ওই মানে আপনার মডিউলটা ডেভেলপ করতেছে এবং সব জায়গায় হচ্ছে যে আসলে এই ইকোসিস্টেমটা আমি একটু যদি বলি যে তারা কিভাবে ডেভেলপমেন্টটা করতেছে। আপনি একাই যদি একটা রোবট, আপনি ওই মস্তিষ্কের যে ফাংশনগুলো সেটা সম্পর্কে একটা বিশ্লেষণ দেন, যেটা আপনি ব্রেন যেটা বলা হলো, আচ্ছা হলো মস্তিষ্কের যে বিষয়গুলো একজন ব্যক্তি বা একজন মানুষ তার যে জ্ঞান, তার যে অভিজ্ঞতাই জ্ঞান, সুতরাং তার মস্তিষ্ক একটা রোবট কিভাবে তার ক্রিয়া প্রতিক্রিয়া হবে ওইটার বিষয়। রাইট, থ্যাংক ইউ। এটা আরেকটু গভীরের জিনিস, যদিও তার আগে আমি একটু বলি, সেটা হলো যে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমি কোনো একটা নির্দিষ্ট কোম্পানি কিন্তু একটা রোবট হচ্ছে তার জন্য পুরো জিনিসটা ফাংশনটা তৈরি করা কিন্তু চ্যালেঞ্জিং। তো চায়নাতে যেটা করে হচ্ছে যে একটা ইকোসিস্টেম, যে এই কোম্পানিটা এই মডিউলটা তৈরি করতেছে, ওই কোম্পানির মডিউল তৈরি করতেছে, এরপরে হয়তো কোনো একটা কোম্পানি সে সবগুলাকে হচ্ছে একটা মানে রূপ দিচ্ছে, একটা মডেলে দাঁড় করাচ্ছে। এই জন্য কিন্তু তাদের জন্য কাজটা সহজ হয়ে যাচ্ছে আর কি। তো আচ্ছা যাই হোক, আপনি যেটা বললেন হচ্ছে মডিউল, যে আপনার যে ব্রেন
তার যে মস্তিষ্কটা, তো এই যে মস্তিষ্ক যেটা হচ্ছে নিউরোসায়েন্স, হ্যাঁ, বা হচ্ছে আপনার আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে মূল ইয়াটা, তো এইটাকে হচ্ছে মূলত কাজ করে হচ্ছে যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ভিতরে মূল যে টেকনোলজিটা। আর এরপরেও হচ্ছে যে অনেক হচ্ছে যে আপনার এই যে মস্তিষ্কের ভিতরে অনেক হচ্ছে নিউরো যেটা থাকে, হ্যাঁ, তো এইগুলা হচ্ছে যে সবগুলোতে আপনার এই ডাটাগুলো যায়, ডাটাগুলো যাওয়ার পরে এটাকে হচ্ছে তখন এটা ইন্টিগ্রেটেডভাবে এই ইয়েটা কাজ করে। যেমন আমাদের মস্তিষ্ক কিন্তু একইভাবে অনেকগুলো হচ্ছে যে আপনার ব্রেন হচ্ছে যে টিস্যু আছে, এই সবগুলো একসাথে কাজ করে। তো এই আচ্ছা, এখন এর মাঝখানেই একটি প্রশ্ন আপনাকে আমি করে রাখি, সেটি হলো এই যে আমরা আমাদের বাংলাদেশে প্লিজ কিভাবে সফটওয়্যার এবং কিভাবে এআইটাকে প্রয়োগ করতে পারি, এবং বর্তমান সরকারের কাছে আপনার কি সে কোনো ধরনের প্রপোজাল আছে, প্রস্তাব আছে, বা আপনি কি সেইভাবে একটা প্রস্তুতি গ্রহণ করে আমাদের বিজ্ঞানকে একটা অগ্রগতি সাধনের জন্যে একটা অবস্থানের একটা প্রপোজাল আপনি কি সরকারের কাছে দিয়েছেন? এই কথাটা শুনবো। তার আগে আমি ইমরুল কাসের কাছ থেকে শুনে নেই যে বাংলাদেশে বর্তমানে এখানে অনেক প্রতিভাবান ছেলেমেয়েরা আছে, যে বাংলাদেশে এই রোবোটিক্স এবং এআই এটার একটা কতটা সমৃদ্ধ এখনো অর্জন করেছে, সম্ভাবনা কতটুকু, এটার উপর আপনি একটা সংক্ষেপে। জি, ধন্যবাদ আপনাকে। আমি তখন আসলে আলোচনায় শুধু রোবোটিক্স নিব, যদিও রোবোটিক্স এআই দ্বারাই পরিচালিত হয়। তো আমি এআই নিয়ে একটু সহজ করে বলতে চাই। সেটা হচ্ছে যে এআই মানে তো আমরা জানি যে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, অর্থাৎ একজন মানুষের ব্রেন যেভাবে কাজ করে ঠিক এই মডেলটি এইভাবে দাঁড় করানো হয়, বিভিন্ন ডাটা ইনপুট দিয়ে একটা ইন্টিগ্রেটেড ওয়েতে, সেটা হচ্ছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা। হ্যাঁ, সহজ ভাষায়, জি, রূপকথার ভাষায়। জি, সহজ ভাষায় এটা একটা আসলে বুদ্ধি বা ব্রেন সেল, সেটাই আসলে পরিচালনা করে বিভিন্ন জিনিস। আপনাকে আমি চীনের উদাহরণ একটু দিই, যে চীনে আমি এবার দেখেছি এবং এর আগেও দেখেছি চালকবিহীন গাড়ি রাস্তায়, চালকবিহীন গাড়িটা কে চালাচ্ছে? এই এআই দ্বারাই কিন্তু পরিচালিত হচ্ছে। অর্থাৎ একজন মনুষ্যরূপী চালক কিন্তু গাড়িতে নাই, গাড়িটা চালাচ্ছে কে? এআই। আমরা চড়েছি এই গাড়িতে, এআই দ্বারা চালাচ্ছে। তারপরে এআই তাদের স্কুল কলেজ এআই দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে, এআই টিউটর আর কি, অর্থাৎ ওই ব্রেনটা টিউটর হিসেবে কাজ করছে, সে ক্লাস নিচ্ছে, তাকে প্রশ্ন করা হচ্ছে, সে কিন্তু উত্তর দিয়ে দিচ্ছে। আবার গণিতের যে বিভিন্ন বিষয় আছে, জটিল ম্যাথ রয়েছে, সেগুলো কিন্তু মানুষ যদি করতে চায় সেখানে কিন্তু সময় লাগে, অনেক সময় সলভ করতে গিয়ে অনেক ঝামেলায় পড়তে হয়। কিন্তু আমি দেখেছি যে এআইকে বলার সাথে সাথে সে কিন্তু সেটা সলভ করে দিচ্ছে এবং সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে কীভাবে সে এই কাজ। আপনি এটা ঠিকই বলেছেন। আমার মনে আছে আমি এইখানে আপনার একটা ইনস্টিটিউটে আমাদেরকে নিয়ে গিয়েছিল, তা আইনস্টাইনের সাথে আমার দেখা হলো। জি, তো তার সাথে কথা বললাম, কি ঠিকই উত্তর দিলেন। এখন ইমরুল কায়েস, আপনি যে আলোচনাটা করছেন। জি, আমি বাংলাদেশের পার্সপেক্টিভে একটু বলতে চাচ্ছি। যে কথাটি আমাদের ডক্টর আলতাফ সাহেব তার কথা বলছিলেন যে চীনে একটা এআই যেটা ডেভেলপ করেছে মাজু, যেটা আবহাওয়ার পূর্বাভাস দেয়। দেখেন, বাংলাদেশ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ। কৃষি আমাদের সবচাইতে বড় শিল্প যদি আমরা ধরি, সেটা হচ্ছে কৃষি এবং তৈরি পোশাক শিল্প। তো দুই জায়গায় কিন্তু আমরা এআই টুলস ব্যবহার করতে পারি। যেটা তিনি বলেছেন, যদি কৃষিতে আমরা আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে চাই তাহলে তো প্রযুক্তির কোনো বিকল্প নেই, এবং আধুনিক প্রযুক্তির উন্নত সংস্করণ হচ্ছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। তো সেটি যদি আমরা প্রয়োগ করতে চাই তাহলে আমাদের লাভটা কোন জায়গায়? মাটির গুণাগুণ বিশ্লেষণ করা, আবহাওয়ার পূর্বাভাস দেয়া, কোন সময় কোন ফসল চাষ করলে ভালো হবে, এই জিনিসগুলো যদি আমরা প্রশিক্ষিত করতে পারি আমাদের যারা আধুনিক কৃষক রয়েছেন, এবং আমাদের কৃষি ব্যবস্থায় যদি আমরা এটা প্রয়োগ করতে পারি, তাহলে কিন্তু সেখানে আমাদের বিপ্লব সাধন করা খুবই সহজ হবে। তারপরে যদি আপনার স্বাস্থ্যসেবা ধরি, তৈরি পোশাক শিল্প ধরি, সব জায়গায় কিন্তু, যেমন স্বাস্থ্যসেবার কথা যদি বলি, যেমন আমাদের গ্রামীণ এলাকায়, প্রত্যন্ত এলাকায় চিকিৎসকরা কিন্তু যেতে চান না, তো সেখানে কিন্তু আমরা এআই টুলস ব্যবহার করে টেলিমেডিসিন সেটা করতে পারি এবং স্বাস্থ্যসেবায় সেখানে দিতে পারি। এরকম শিক্ষা, ইভেন কি মিডিয়াও কিন্তু আমরা যেমন ব্যক্তিগতভাবে এআই টুলস ব্যবহার করি। চিকিৎসার ক্ষেত্রে তো অপারেশনও বোধহয় রোবোটিক্স এটাতে করা সম্ভব হয়, তাই না? জি, জি, রোবোটিক সার্জারি জাস্ট আমি শেষ করব যে রোবোটিক সার্জারি বিষয়ে বলবেন, এবং আমিও শুনেছি যে রোবোটিক সার্জারি এর আপনার যে সফলতা সেটা প্রায় 100%-এর কাছাকাছি, কারণ সে তো মানুষ দ্বারা করতে গেলে অনেক সময় ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু রোবোটিক্স এআই প্রযুক্তির যে রোবোটিক্স রয়েছে সেগুলো দিয়ে করতে গেলে নির্ভুলতার সম্ভাবনাই বেশি থাকে। তো এখন সরকার কি করছে? যেহেতু বিশ্ব এগিয়ে যাচ্ছে এবং বিশ্বের সাথে তাল মেলাতে গেলে অবশ্যই আমাদের পরিবর্তন চাই, যে উন্নয়ন চাই, আমাদেরও এগিয়ে যেতে হবে। তো সরকার কিন্তু এই যে সাংহাই যে আপনার এআই
সম্মেলনের কথা আপনি বললেন, সেখানে কিন্তু আমাদের একটা প্রতিনিধি দল গিয়েছিল, আমাদের যিনি যে তথ্যমন্ত্রী, তথ্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, তার নেতৃত্বে একটা প্রতিনিধি দল গিয়েছিল এবং সেখানে কিন্তু তারা বাংলাদেশ কি করতে চায়, তারা কি করছে সেই বিষয়গুলো মত বিনিময় হয়েছে, আদান প্রদান হয়েছে। বাংলাদেশ সরকার এখন যেটা করছে যে একটা এআই ইকোসিস্টেম গড়ে তোলার জন্য কাজ করছে। এর মধ্যে আপনি জানেন যে এর মধ্যে একটা খসড়া প্রণীত হয়েছে, যদিও সেটা এখনো পর্যন্ত মানে পাশ করা হয়নি, খসড়াটা পরিণত হয়েছে এবং সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে এআই জ্ঞান নির্ভর একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। এর জন্য আমি মনে করি, যেটা আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে, যে আমাদের শিক্ষা ব্যবস্থায় বা কারিকুলামে সেটা অন্তর্ভুক্ত করতে হবে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এআই এক্সিলেন্স সেন্টার গড়ে তুলতে হবে, যাতে মানুষগুলোকে দক্ষ করা যায়। সে চাকরির জন্য হতে পারে, সে শিক্ষার জন্য হতে পারে। অর্থাৎ আপনি বলছেন যে শিক্ষা কার্যক্রমের মধ্যে প্রাথমিক অবস্থা থেকে অত সহজ ভাষায় এআই, রোবোটিক্স, সফটওয়্যার এই বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করতে হবে, তাই না? আচ্ছা, আমাদের এখানে যে আপনার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি বা যে কলেজগুলো আছে, এগুলোতে নিশ্চয়ই তো এআই এর একটা বিরাট অবস্থান, এআই, রোবোটিক্স সবই আছে। এবং এখানে আপনার একটা ছোট্ট একটা তথ্য দিই, এবছর 2026 সালে আপনার যে যুক্তরাষ্ট্রের মিশিগানে একটা রোবো ফেস্ট অনুষ্ঠিত হয়েছে, সেখানে কিন্তু বাংলাদেশের একটা প্রতিনিধি দল অংশগ্রহণ করেছিল এবং সুখবর হচ্ছে যে সেই আপনার প্রতিযোগিতায় বাংলাদেশ দল, যারা আগের বার মানে চ্যাম্পিয়ন ছিল বা ছিল, তাদেরকে হারিয়ে কিন্তু তৃতীয় হয়েছে বাংলাদেশ। এটা বাংলাদেশের জন্য ধন্যবাদ আপনাকে। আবার আসবো আপনার কাছে, অনেক ধন্যবাদ। আপনি একটি চমৎকার তথ্য দিয়েছেন, সেটি হলো যে আমাদের মূল উৎপাদন আমার যার উপর নির্ভর করে সেটা হলো কৃষি। এই কৃষি ক্ষেত্রে এর উৎপাদন বৃদ্ধি, উৎপাদন সহজ করা এবং প্রাকৃতিক বিপর্যয় অথবা বন্যা এবং অন্য প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আজকে এআই, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আছে, একে কিভাবে কাজে লাগানো যায় তার আভাস আপনি দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। আবার আমি ডক্টর আলতাফের কাছে ফিরে আসছি। আপনি আপনার বিষয় এটি, আপনি সহজভাবে আপনি বলুন যে আমাদের বাংলাদেশকে আপনি বিশ্লেষণ দিন, ব্যাখ্যা বা অন্য কোনো কথা নয়, আপনাকে বিশ্লেষণ দিতে হবে এবং আজকে সরকারকে সহযোগিতা করার জন্যে আপনাদের পক্ষ থেকে, আপনাদের মতো এই ধরনের দক্ষ মানুষদের পক্ষ থেকে আজকে সহজভাবে প্রয়োগের পদ্ধতি নিরূপণ করে প্রস্তাব দিতে হবে। আপনি বিশ্লেষণ দিন। ধন্যবাদ আমাকে আবার ফ্লোর দেওয়ার জন্য। সেটা আসলে কি হচ্ছে যে বাংলাদেশের জন্য আসলে এআই অনেক গুরুত্বপূর্ণ। এআই বলেন, সফটওয়্যার বলেন বা হচ্ছে রোবোটিক্স। আচ্ছা, বাংলাদেশে আমাদের হচ্ছে যে মূল শক্তিটা কোথায়? যেমন উনি বললেন হচ্ছে এগ্রিকালচার, অবভিয়াসলি আমাদের মূল শক্তি আমরা মনে করি যে হচ্ছে যে আমাদের মানে মানুষ বা ইয়াং জেনারেশন বলি বা হচ্ছে যে আপনার হিউম্যান পাওয়ার যেটা আর কি। জি। তো এই মানুষগুলোকে যদি আমরা এআই এর মাধ্যমে, বা এআই কিন্তু হচ্ছে যে যেটা অনেকে মনে করে যে এআই আসলে আমার জব হয়তো চলে যাবে, করবে, এটা আসলে ভয়ের কোনো কারণ নেই। বরং এআই আসলে হবে কি আমার প্রোডাক্টিভিটি বাড়বে, আমার দক্ষতা বাড়বে এবং আমাকে আরও প্রগতিশীল করবে, আমার দেশের ইন্ডাস্ট্রিকে, শিল্পকে, আমার দেশের উন্নয়নকে আরও প্রগতিশীল করবে। সো এই যে আমাদের হচ্ছে যে আমাদের যে এত জনগোষ্ঠী, এত বড় একটা জনগোষ্ঠী, এটাকে যদি আমরা এআই এর মাধ্যমে, যিনি উনি বললেন যে একটা এআই এক্সিলেন্স সেন্টার বা হচ্ছে যে সিলেবাসের মধ্যে যদি আমরা ঢুকাইতে পারি, বা হচ্ছে যে এই যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে হচ্ছে যে এআই এই ডিপার্টমেন্ট বা হচ্ছে ডিপার্টমেন্ট অর্থাৎ সাবজেক্টটা চালু করতে হবে, যুগোপযোগী যেটা চায়নাতে অলরেডি করতেছে। আমাদের ইউনিভার্সিটি তো হচ্ছে যে ইউএসটিসি সেটা সারা বিশ্বের মধ্যে 3 নাম্বার এআই এর দিক থেকে গেছে। ও আপনাদের ইউনিভার্সিটি? আমি যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি আর কি, ইউনিভার্সিটি অফ ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চায়না। তো এটা কিন্তু হচ্ছে সারা বিশ্বের মধ্যে এআই এর 3 নাম্বার অবস্থানে চলে গেছে। সাংঘাতিক ব্যাপার। তো এই যে হচ্ছে যে এটা কিন্তু তাহলে বাংলাদেশও যে ইউনিভার্সিটিগুলোতে অবশ্যই হচ্ছে যে এআই সব জায়গাতে ইন্টিগ্রেট করতে হবে। এই এআই ইন্টিগ্রেটের ফলে আমাদের যেটা হবে যে আমাদের যে জনগোষ্ঠী, এটাকে দক্ষ জনগোষ্ঠীতে তৈরি করতে হবে। দেখুন, একটি কথা এখানে আপনাদের দুজনকেই বলি, এই যে অনেক সময় দেখা যায় যে আপনার স্মার্টফোনগুলোতে কি আছে, এটা তো এআই দিয়ে একটা বিভ্রান্তিকর অবস্থান তৈরি করেছে। অর্থাৎ এটা এমন ধরনের মানুষও থাকবে যারা এই
এআই দিয়ে এই সমাজকে বিভ্রান্ত করার জন্য বিকৃত ছবি, বিকৃত ইনফরমেশন যেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। না, আবার এটা- সেটা এটা- সঠিক এটাকেও- কিনা হ্যাঁ। সেটা যাচাইয়ের বিজ্ঞান যাচাইয়ের জন্য জি, জি। আছে। যে আমি একটু এক মিনিটের সংযোগ করতে চাই। নানু ভাই যে প্রশ্নটি করলেন, এআই এর খারাপ দিক তো অবশ্যই আছে, যে যে বিজ্ঞানের উপকারিতাও যেমন আছে অপকারিতাও আছে, তবে আমাদেরকে দেখতে হবে যে আসলে উপকারের দিকটা বেশি কিনা। তো এআই আমরা যেটা দেখতে পাই জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু আপনি এআই এর সুব্যবহার করতে পারছেন, ইতিবাচক ব্যবহার করতে পারছেন, এবং নেতিবাচকটা খুব কম আছে। নেতিবাচকটা খুব। যে প্রসঙ্গটা আপনি বললেন যে এই যে অপতথ্য ছড়ানো, মানুষকে বিভ্রান্ত করা, এর জন্য কি দরকার? এর জন্য কিন্তু আপনাকে এই শিক্ষাটা আগে দরকার, অর্থাৎ সচেতন হতে হবে। যদি আপনি আপনার দেশের সব মানুষকে এই বিষয়ে শিক্ষিত করতে পারেন, জ্ঞান দিতে পারেন যে এআই নামক একটা প্রযুক্তি আছে এবং এর মাধ্যমে এগুলো করা সম্ভব, তখন কিন্তু অত তাড়াতাড়ি কিন্তু এই বিভ্রান্তি, আপনি যেমন গ্রামের মানুষ হয়তো এখন সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়া একটা বুমিং অবস্থায় আছে, সেখানে এরকম অপতথ্য ছড়ালো একজনের ছবি আরেকজনের সাথে দিয়ে, এটা কিন্তু এখন পর্যন্ত আমাদের গ্রামের লোকজন কিন্তু কিছুটা বিশ্বাস করে, আবার অনেক সময় কণ্ঠ ধীরে ধীরে এটা বোধহয় control এটা কন্ট্রোল করতে হলে কিন্তু শিক্ষাটা আগে দরকার। আচ্ছা, ঠিক আছে। এটা শিক্ষার আচ্ছা, ঠিক আছে। পাশাপাশি হচ্ছে হ্যাঁ, পলিসিগত, হ্যাঁ, গভর্নমেন্টকে হ্যাঁ, পলিসিগত আপনি এর- বলেন, এখন হ্যাঁ। আপনি বলেন। তো এখন হচ্ছে যে যেটা হচ্ছে বললাম যে দক্ষ যেটা জনগোষ্ঠী আমাদের এআই দিয়ে হচ্ছে করতে হবে। আর যেটা হচ্ছে বললেন যে প্রপোজালের ইয়াটা, যে ধরুন আসলে বিষয়টা কি, এআই বলেন বা সফটওয়্যার বলেন, এটার মূল কাজ কি, যেটা হচ্ছে যে স্বয়ংক্রিয়তা বাড়ায়, আমাদের প্রোডাক্টিভিটি বাড়ায় এবং আমাদের দৈনন্দিন কাজগুলোকে আরও সহজ করে এবং আমাদেরকে আরও মানে খুব সহজে একটা জিনিস দিতে পারতেছে। যেমন ধরুন আমি একটা হচ্ছে যে এআই এবং সফটওয়্যার দিয়ে আমি একটা হচ্ছে চীনা ভাষার একটা সফটওয়্যার তৈরি করেছি। হ্যাঁ, এটা আমি দীর্ঘদিন ধরে করতেছি, 10 থেকে 12 বছর। তো এখন আমি ওটা কিন্তু ফুল অটোমেটিক একটা সিস্টেম, এই সফটওয়্যারটা। আপনার ধরেন যে আপনি যে কেউ ওটা দিয়ে হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারতেছে এবং হচ্ছে যে যত চাইনিজ, এখানে প্রায় 20,000-এর উপরে চাইনিজ ক্যারেক্টার আছে, সে সবগুলোকে আমি ভিজুয়ালাইজেশন আওতায় নিয়ে এসেছি। শুধু এটা কিন্তু ম্যানুয়ালি কখনো সম্ভব ছিল না, শুধুমাত্র সম্ভব হয়েছে সফটওয়্যারের দিক থেকে। তো এই প্রপোজালটাও আমি নিয়ে এসেছি অলরেডি, গতকালকে আমি হচ্ছে যে। আচ্ছা, ডক্টর আলতাফ হোসেন, আপনার কাছে আমার প্রশ্ন, আমার একটু অসুবিধা কণ্ঠটা, তবু বলি, সেটি হলো যে আমি কিন্তু প্রথমেই বলেছি রূপকথা প্রাঞ্জল সহজ ভাষায় একটা কঠিন বিষয়কে বোঝাতে হবে, যেটা ইমরুল কায়েস কিছুটা চেষ্টা করেছে। কিন্তু আপনি তো তাত্ত্বিক, আপনি এটা বিষয়ের উপর গবেষণা করেছেন, পিএইচডি করেছেন, আপনি সেই সহজ কথাগুলো বুঝিয়ে দেন। আচ্ছা, সহজ কথা যে যদি আমার আমি AI আরেকটু, হলো এই, হ্যাঁ। এবং রোবোটিক্স এমন একটা Robotics। যন্ত্র, আমরা তো দেখেছি যে গাড়ি চলছে, আমরা চলছি কিন্তু চালক নেই, চালক নেই, তাই না? আবার আরেকটা জিনিস হচ্ছে কি রিমোট কন্ট্রোল, এই যে Remote রিমোট control কন্ট্রোল, আছে। এটা একটা অনেক আগে থেকে এটা হয়েছে। সঠিক। কিন্তু যেমন আমরা আরেকটা আছে, দেখেছি গাড়ি নিয়ে যেতাম বাচ্চাদের জন্য, রিমোট কন্ট্রোল হচ্ছে, যাচ্ছে আসছে। ম্যাকগাইভার একটা ছিল, আপনার সিরিয়াল একটা ছিল, সেখান থেকে তো যে- এই যে বিজ্ঞানের অগ্রগতি, তাহলে অগ্রগতিটা। আপনার মতো একজন বিজ্ঞানী, উদাহরণ আপনি দিয়ে। তো একজন সায়েন্টিস্ট, এবং চেংদু ইউনিভার্সিটি সেচুয়ানে আমিও গিয়েছি 2 বার। তো সেখানে আপনি প্রাঞ্জল ভাষায় সহজ কথা কিন্তু সহজে বলা যায় না, সহজ কথা বলা খুব কঠিন, কিন্তু আপনি সেই সহজ কথাটা বলুন যে এআই হলো এই, রোবোটিক্স এইভাবে কাজ করলে হবে, যেমন কৃষির ক্ষেত্রে কিভাবে হবে, শিল্পের ক্ষেত্রে, গার্মেন্টসের ক্ষেত্রে, এবং অন্য যে সমস্ত ভারী যন্ত্রশিল্প, এগুলো আমি কিভাবে? আরেকটু হচ্ছে example বলুন, দিয়ে বলুন। বলি। আপনি বলুন, আমার এগুলো প্রশ্ন। আমার যেমন হচ্ছে যে একটা খুবই একটা সাধারণ একটা এক্সাম্পল আমরা চায়নাতে দেখছি, যেটা হলো যে আপনার প্যাকেজিং ইন্ডাস্ট্রিতে আর কি, প্যাকেজিং, যে আপনার ধরেন যে এই যে পুরো প্যাকেজটা, আপনার ধরেন যে কার্টুন, এই কার্টুনটা ধরেন যে একটা কার্টুন প্যাকেজ করতে অনেক সময় লাগে, লেবার দিয়ে করতে গেলে অনেক সময় লাগে। তো টাকা এটা পয়সা কিন্তু লাগে। হচ্ছে রোবোটিক্সের মাধ্যমে খুব দ্রুত হয়ে যাচ্ছে, এবং সে এক জায়গা থেকে হচ্ছে যে পুরো হচ্ছে যে, আমি একটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে গেছিলাম, যে হচ্ছে তারা হচ্ছে যে যেটা হচ্ছে যে ইলেকট্রিক মিটার যেটা তৈরি করে আর কি, বিদ্যুতের যে মিটারটা আছে, তো এইটা হচ্ছে যে ওর পুরো সিস্টেমটাই অটোমেটিক। আচ্ছা, আমার পুরো প্রশ্নের systemটাই। মাঝখানে রাখি, জি, এটা খুব সহজ উত্তর। আচ্ছা, আচ্ছা, এই যে পোর্টে
লোডিং আনলোডিং লোডিং আনলোডিং, রাইট। এই যে বিশাল ব্যাপার, জি অপেক্ষা করছে যে কবে আমার এখান থেকে এই জিনিসগুলো পৌঁছবে গার্মেন্টস ফ্যাক্টরির জন্য। রাইট। এটা যদি ব্যবহার করে যে তাড়াতাড়ি হতে পারে না, অবশ্যই অবশ্যই এটা হচ্ছে লজিস্টিক্স। আপনার এয়ারপোর্টে আমি প্রশ্ন করছি, আপনারা দুইজন উত্তর দিন। বাস্তব যে সমস্যাগুলো, এয়ারপোর্টে আমি অনেক দূর থেকে এসেছি, আমি অপেক্ষা করছি, কতক্ষণ প্রয়োজন, এটা হতে কতক্ষণ লাগে? আমরা বিদেশে গেলে তো আমরা জাস্ট প্লেন থেকে বের হয়ে যখন যাই তখনই পেয়ে যাই, কিন্তু আমাদের এখানে আসলে আমরা দেখি 1 ঘন্টা 1.5 ঘন্টা, কোনো সময় 2 ঘন্টা লাগেজ সংগ্রহ করার জন্য দাঁড়িয়ে থাকতে হবে, কারণ যে আমরা ম্যানুয়ালি সবকিছু করার চেষ্টা করি। আচ্ছা, এক্ষেত্রে আমি একটা হচ্ছে চায়নাতে যেমন আমরা একটা সফটওয়্যার অলরেডি ব্যবহার করি। আচ্ছা, একটা সফটওয়্যার হচ্ছে যে আরো আমার অনেক কথা আছে, সেটা হলো যে আমি শর্টকাটে যে গুরুত্বপূর্ণ ইয়েগুলো বলি। আমরা একটা সফটওয়্যার ব্যবহার করি চায়নাতে, যেমন হচ্ছে যে এটা খুব সহজে দেয় যে আমার কোন গেটে যাব, কয়টার সময় আমার বোর্ডিং আছে, বোর্ডিং গেট, এবং হচ্ছে আমার প্লেন কয়টায় কত নাম্বার আপনার কাউন্টারে হচ্ছে বা বেল্টে আমার লাগে, সব কিছু ইনফরমেশন দিয়ে দেয়। সো আমাদের সফটওয়্যার ব্যবহারগুলো বাড়াইতে হবে। এখন আমি আসি বাংলাদেশের প্রেক্ষাপটে। আমি যেটা মনে করি যে মেজর সমস্যা হচ্ছে কোথায় আমাদের, যে এই যে রিসেন্টলি যেটা হচ্ছে যে আপনার ঋণ জালিয়াতি, আপনার এনপিএল যেটা হচ্ছে নন পারফর্মিং লোন, বা হচ্ছে যে খেলাফি ঋণ। আপনি দেখুন আজকে হচ্ছে এস আলম গ্রুপ যেটা হচ্ছে অলরেডি 1 লাখ কোটি টাকা পার হয়ে গেছে, বা হচ্ছে যে কোনো জায়গায় আসছে মনে হয় 2 লাখ কোটি টাকা। এবং হচ্ছে যে বাংলাদেশের যে আপনার যতগুলো মনে হয় জিডিপি, না আমি সঠিক বলতে পারলাম না, হচ্ছে যেটা জিডিপি না হচ্ছে টোটাল যে লোন, মনে হয় টোটাল লোন তার 35% হচ্ছে যে ঋণ খেলাফি হয়ে গেছে। তো এটা কিন্তু এটাতে এআইয়ের একটা বড় একটা ভূমিকা ব্যবহার করা যায়। কিভাবে? যে এআইটাকে এমনভাবে এটা কিন্তু বিদেশে বা বড় বড় ব্যাংকগুলোতে অনেক ব্যবহার হচ্ছে, যে ক্রেডিট র্যাঙ্কিং, যে আমি যে আপনাকে লোন দিব এটাকে এআই অ্যাসেসমেন্ট, ক্রেডিট র্যাঙ্কিং, যে আমি আপনার কতটুকু পারফরমেন্স আছে, আপনার সব জিনিসগুলো হচ্ছে খুব সহজেই হচ্ছে যে এআই দিয়ে সব তথ্যপত্র দিয়ে দিলাম, এখন আপনাকে লোন দেওয়া কি যাবে না। আচ্ছা, আমার 1 মিনিট আছে, শেষ করতে হবে। তাহলে আপনি এইভাবে ব্যবহার করুন ব্যাংকিং, যে ব্যাংকিং ক্রেডিট। আচ্ছা, আপনি যে আমি একটু আসলে বলার তো অনেক কথাই ছিল, তারপরে তো বিশেষজ্ঞ না, যতটুকু জানি সেটা আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলার চেষ্টা করব। যেহেতু বিশ্ব এগিয়ে যাচ্ছে, আমাদের উচিত তার সাথে তাল মিলিয়ে চলা। তো এআই প্রযুক্তি, রোবোটিক্স, সফটওয়্যার, এগুলো আমাদেরকে যদি আরও ফ্লারিশ করতে চাই আমরা, তাহলে আমাদের কি করতে হবে? যেমন আমাদের যে সফটওয়্যারের যে দেশীয় যে বাজার রয়েছে, সেখানে কিন্তু 2031 সালের মধ্যে 22 বিলিয়ন ডলার পড়ছে। হ্যাঁ, তো আমাদের বিনিয়োগটা বাড়াতে হবে, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট বিনিয়োগ করতে হবে, শিক্ষা কারিক্রমে দিতে হবে, এবং তরুণদের প্রশিক্ষিত করতে হবে এই বিষয় সম্পর্কে, তাদের জ্ঞান ধারণা। আচ্ছা, ঠিক আছে, আপনাদের দুজনকেই ধন্যবাদ। সুধী দর্শক, আবার আমাদের দেখা হবে। এই বিষয়টা তো সহজ নয়, মানব কল্যাণের জন্য এই বিজ্ঞান, আজকে এআই, রোবোটিক্স এবং সফটওয়্যার মানব কল্যাণের জন্য ব্যবহার করতে। আবার দেখা হবে, আবার আলোচনা হবে। ধন্যবাদ, শুভরাত্রি।